চলছে, আমরা কি কথা বলছি আধা ঘন্টার উপর হয়ে গেছে, হতে পারে, আমি খেয়াল করি। আধা ঘন্টা হলে একবার স্টপ হবে, ঠিক আছে, এডিট করা যাবে। তো ধরুন এখন এই যে লেখা, এখন তো লেখার কদর হয়, ধরুন ওই যে প্রকাশিত কাব্যগ্রন্থের কথা বলছি, পদক দিয়ে হয়, পুরস্কার দিয়ে হয়। এখন আমার কাছে মনে হচ্ছে যে আপনি বেশ ধনী, মানে এমন লেখা আসলে এটা তো আরাধ্য একটা বিষয়, অসাধ্য একটা বিষয়, শ্রমসাধ্য, মানে শ্রম না, মানে এটা অসম্ভব এক ঘটনা। 10টা 5টা কিছু শব্দকে, একগুচ্ছ শব্দকে এইভাবে বিন্যস্ত করা বা প্রকাশ করা, এটা সবার ক্ষেত্রে তো সম্ভব না। এ তো এক অলৌকিক শক্তি নয় কি, মানে অলৌকিক বলতে এটা তো ঠিক ব্যাকরণের সাথে এটা তৈরি হচ্ছে না। এই যে শক্তিমত্তাটা, এটা আসলে কিভাবে মানে অর্জন হয় বা এটা কোত্থেকে আসে, মানে এই ব্যাপারে একটু আপনি কি একটু মতামত দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবো। আমরা সাহিত্য চর্চা, কবিতা, গল্প, উপন্যাস, নাটক সব কিছুতেই দেখা যাচ্ছে এটা একটা বয়সে গিয়ে সাধারণত একাডেমিক শিক্ষার আলোকে যদি বয়সটাকে ধরি, তাহলে দেখা যাচ্ছে কি ইন্টারমিডিয়েটের পরই কিন্তু আমরা যে কবিতা লিখি সেগুলো লেখা হচ্ছে। হ্যাঁ, আমি নিজেও এবং সবাই ইন্টারমিডিয়েটের পরেই। হ্যাঁ, তো এই ইন্টারমিডিয়েট পর্যন্ত একজন লেখক সে কতটুকু সে জ্ঞান অর্জন করে এবং কিভাবে। শৈশব থেকে আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে থাকি। হ্যাঁ, পড়াশোনার জগতে প্রবেশ করার আগেও কিন্তু জ্ঞান চর্চা হচ্ছে, পারিবারিক শিক্ষা থেকে হচ্ছে। পরবর্তীতে স্কুল কলেজ পেরিয়ে দেখা যাচ্ছে অনেক পড়াশোনা তার হয়ে যায়, অন্তত পাঠ্যপুস্তকের পড়াটা হয়ে যাচ্ছে। সেখানেও পাঠ্যপুস্তকের আলোকে যেই পড়াশোনাটা হচ্ছে, বিভিন্ন সাবজেক্ট পড়া হচ্ছে স্কুল লেভেলে। হ্যাঁ, সাহিত্য, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, আবার গণিত, আবার পরিবেশ বিজ্ঞান, এই যে পড়াশোনার একটা ব্রেইনে নিয়ে নিচ্ছে, সেখান থেকেও কিন্তু কবিতার স্টক হয়ে যায় বা গল্পের স্টক হয়ে যায়, উপাদান তৈরি হয়ে যায়। এরপর কিন্তু অধীত যে বিদ্যা, হ্যাঁ, সেখানে পাঠ্যপুস্তকের অধীত বিদ্যা, আবার যে লেখক সে তো অবশ্যই কিছু বাইরের পড়াশোনা করে, বিভিন্ন গল্প, উপন্যাস, কবিতা পড়ে তো কম বেশি, সেখান থেকে তার জ্ঞান অর্জন হয়। আবার বাইরের প্রকৃতির সাথে একটা দীর্ঘদিন ইন্টারমিডিয়েট পাস করার পর কিন্তু সে ম্যাচিউর হয়ে যায়, তখন তার বাইরের জগৎ থেকেও সে অনেক কিছু শিখতে পারে। এই অধীত বিদ্যা এবং দেখার যে দৃষ্টি, সাহিত্যের যে দৃষ্টি, সেটা কিন্তু খুলে যায়। সেখান থেকে এখন বিভিন্ন লেখকের মধ্যে এটা বিভিন্নভাবে কাজ করে, তখন সে এই অধীত বিদ্যাকেই কাজে লাগায় কিন্তু। হ্যাঁ, সংবাদপত্র পাঠ, বিভিন্নভাবে চলচ্চিত্র দেখা, টিভি দেখা, নাটক দেখা, এর থেকেই বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা, হ্যাঁ, এ থেকে কিন্তু সাহিত্যের উপাদানটা তৈরি হয়ে যায়। তখনই মস্তিষ্কের মধ্যে কবিতা খেলা করতে পারে এবং শব্দ কিন্তু শৈশব থেকেই শেখা হয়ে যায়। শৈশব থেকেই অধীত বিদ্যা থেকে পাঠ্যপুস্তকের মাধ্যমে হচ্ছে, এখান থেকে কিন্তু শব্দ আহরণ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু ব্রেনে, মস্তিষ্কে মানে স্টোর হয়ে যায়। হ্যাঁ, সেখান থেকে কিন্তু লেখনীর মাধ্যমে প্রকাশ হয়ে যায়। কেউ বিভিন্নভাবে, কেউ বেশি পারে, কেউ কম পারে, সেই এছাড়া আর কিছুই না। সেটাই। আচ্ছা কচি ভাই, কখনো কি মানে ইংরেজি সাহিত্যটার দিকে আপনার, মানে ধরুন যে আমরা এক সময় আসলে ধরুন যে টি.এস. এলিয়ট, ব্রাউনিং, এমিলি ডিকিনসন, মানে নানা রকমের লেখার উপর আমাদের তো মানে বিভিন্ন ক্লাসে এগুলো পড়তে হয়েছে। মানে বিদেশি সাহিত্য বলতে তো বিশাল, কিন্তু ইংরেজি সাহিত্যের প্রতি একটা ভালোবাসা বা ভালো লাগা, মানে এটা কেমন ছিল আপনার?
কারণ আমার কেন যে মনে হয়েছে, এখন আপনার লেখার স্টাইল বা রূপ বা ফর্ম এটার সঙ্গে কারোরই মিলে না, কিন্তু তারপরও স্টাইলটা আমার আপনার লেখার স্টাইলটাকে দেখলে আমার মনে হয় যে আপনি ইংরেজি সাহিত্যটা বেশ পড়েছেন। এটা আমার আচ্ছা আচ্ছা, এখানে একটু আছে অনুভূতি। ইংরেজি সাহিত্য আমি আসলে ওরকম ভাবে ওইটা বললাম না, ওই যে পাঠ্যপুস্তকের আলোকে যা পড়ছি সেটাই, আর এর বাইরে ইংরেজি সাহিত্য আসলে আমার ওরকম পড়া হয় নাই। আচ্ছা, হ্যাঁ, তবে পাঠ্যপুস্তকের আলোকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংরেজিতে আমি ভালোই ছিলাম। আচ্ছা আচ্ছা। এর আগে আমি বলেছি যে মস্তিষ্কে আমাদের অধীত বিদ্যাটা আসে যায়, এটা আসতে পারে, কিন্তু ওইরকমভাবে ইংরেজি সাহিত্য বাইরের পাঠ আবার কম, ওরকমভাবে পড়িনি। কিন্তু ওইখান থেকে যে পাঠ্যপুস্তকের আলোকে পড়েছি ভালো, এবং ভালোই ছিলাম ইংরেজিতে, সেটাই আর কি। কিন্তু আরেকটা বিষয় হলো যে আপনার ওই যে বিভিন্ন মুভমেন্ট থাকে, হ্যাঁ, আন্দোলন লেখালেখির ক্ষেত্রে, ধরুন যে এই আমি যেমন 2, 3, 4, 5টা বছর মানে একটু মার্ক্সীয় একটা ভাবধারা, ধরুন লেখালেখিতে মার্ক্সীয় নন্দন তত্ত্ব, শিল্পকলা বা এই ধরনের, মানে এইরকম একটা ঘরানার মধ্যে আমার বেশ কটা বছর কেটেছিল। তো এরকম অনেক ইজম বা মুভমেন্ট আসলে তো সারা পৃথিবীতে ছিল, বা এই যে পোস্ট মডার্নিজম ইত্যাদি, উত্তর আধুনিকতা, কখনো কি আপনি কোনো ওই ধারার মুভমেন্টের সঙ্গে আসলে যুক্ত ছিলেন? লিটল ম্যাগে আপনি লিখতেন, লিটল ম্যাগেরও একটা মুভমেন্ট আছে, কিন্তু আপনি তাদের সঙ্গে একাত্ম ছিলেন কিনা, বা আসলে কোনো ওই রকম মুভমেন্টের সঙ্গে? এটা আসলে ওই যখন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কিছুটা ছিল। ঠিক আছে, মানে লিটল ম্যাগ মুভমেন্ট না, ধরুন যে পেইন্টিংয়ে ইউরোপে অনেক রকমের এই আন্দোলন ছিল, এই যে এক্সপ্রেশনিস্ট বা ধরুন ওরকম লিটল ম্যাগ মুভমেন্ট বলা যায় আর কি। লিটল ম্যাগ। তো এই মুহূর্তে আসলে আপনার লেখা কোনো কবিতা কি আপনার মনে আছে, বা ধরুন অনেকে পরে শোনাতাম, মানে হাতের কাছে কি হাতের কাছে আছে? আচ্ছা ঠিক আছে, আমি পড়ি। আমি আচ্ছা ঠিক আছে, এখানে আমি পড়ি, এটা বলি। গগনে গগনে, কবিতার শিরোনাম গগনে গগনে প্রভাত। সেই যে সেদিন বর্ষার মুখর প্রভাত, কাল্পনিক যতদিন ছিলাম কবিতা ও গানে, আমার মুখরতা শুনেছি ফুলের বাতাস। ধরিত্রী গগনে উঠে আসে আকস্মিক ঢেউ, ঢেউয়ের জোয়ার। তরঙ্গমালার নিচেও সমুদ্র, বালুকার গগন, আমি যেন নীল আকাশ। নীল নিয়ে খেলি ফুটবল ততদিন এই বর্ষার মুখর প্রভাতে। আকাশ ভর্তি রেলের জোয়ারি, ঘর্মাক্ত শরীরে হাডুডুর বাতাস। আমিও ফুল ছুঁই এ গগনে কল্পনার, কবিতা ও গান খেলে শুধু ফুটবল আর হাডুডুর ফুলের প্রদর্শনী। শেষ একটা। কিন্তু দেখুন, মানে আমার অনুভূতিটা কীরকম, হ্যাঁ, আমি হলে এই কবিতাটা আপনি পাঠ করলেন, তো আমার মনোনিবেশ ছিল, কিন্তু আমি ব্যক্তিগত হলে আমি এই কবিতাটা অন্তত 5 বার পড়তাম। মানে আপনার কবিতার ক্ষেত্রে এটা আমি প্রায় সময় আমি করেছি। মানে আমার কাছে মনে হয় যে একবার পাঠে আমি এটা পুরো কবিতাটাকে ধরতে পারছি না, এবং ভালো লাগার থেকেও এটা হয়েছে। এখানেও আমার অনেকগুলো ভালো লাগা, মানে শব্দচয়ন, কারুকাজ আমি লক্ষ্য করেছি আর কি। জি, আর যদি থাকে কোনো হাতের কাছে আর কোনো কবিতা, তাহলে একটু। আমার কবিতার শিরোনাম জাহাজ। জাহাজ। কাব্য সমুদ্রের তরঙ্গ কলা, চাবি ঘোরাতেই নিয়ত চারদিক মেহমান নাবিক। জাহাজের ক্যাপ্টেন ফুলদানিগুলো একে একে উল্টে পাল্টে পরখ করে দেখে। সুরভিত নয়নে বাক্সবন্দি সাহিত্য চর্চা, ললিত কলায় প্রাণবন্ত তিনি। নৃত্য চর্চা করেন প্রভাতের আলো। শ্রীলঙ্কা জুড়ে শতবর্ষের মহাসমুদ্র, আমাদের প্রিয় রবীন্দ্রবার্ষিকী। নতুন জামা গায়ে দিয়ে ভারতের এই নিত্যপটীয় সেতুখোর তরুণী নাবিক।
ফুলদানিগুলো গায়ে আঁকা, নতুন জামায় লিখেছে বর্ষসারা গানের ঝংকার। তবু মেহমান নাবিক কেঁদে একাকার, চক্ষুদয় কালো সানগ্লাসে নিরিবিলি ঢেকে, শ্রাবণ কন্যা ফুলদানি ছুঁড়ে ফেলে দিলে কেন? তবে বাক্সবন্দি সাহিত্যের এই সুরভিত লাল নীল সেন্ট, এই সুরভিত লাল নীল সেন্ট। আমাদের মেহমান নাবিক জাহাজ থেকে নেমে পড়ে, বছরের সেরা শ্রেষ্ঠ কিংবদন্তি। এরপর ফুলদানি থেকে ফুল সব ঝরে পড়ে, ফুল সব ঝরে পড়ে। আরেকটা পড়ি, হ্যাঁ একটা পড়ে প্রসেস। আমার কবিতার শিরোনাম অমরাবতীর জন্যে প্রার্থনা। দুই নয়নের জলে পুণ্য স্নান সেরে সবে উঠে এসে দাঁড়িয়েছি ও গঙ্গা, পথবাসে অপেক্ষার বাতি, সাধারণ পরিবহন। মাটিতে আধার সম মুছেনি কৃষ্ণকলি, ওই যে ফলের বাগান, দুই দিকে দুই বাড়ি, আমাদের রাত্রিদিন আধারের মতো নাম শুনি কৃষ্ণকলির। এই পুণ্যস্থান অক্ষয় দুই নয়ন, অতঃপর ফলের বাগান ঘিরে দীর্ঘ কলা গাছটি সেবা দিয়েছিল বসন্তের রাত। হস্তিনী পরক্ষণে ফল ছেড়ে দাঁতে দাঁত মিশিয়ে চুরিয়ে পুষ্পের নতুন কাকলি। এই বসন্তের হাট ছেড়ে পালিয়ে চলো, প্রার্থনা করি অমরাবতী। এই নয়নের জলে উল্টো স্থান, সুখী হই আমরা, প্রার্থনা করি শুধু অমরাবতীর জন্যে। অনেক চমৎকার লেগেছেন। তো গুচি ভাই, আমরা আজকে যেটুকু আলোচনা করলাম, আলাপ হলো, এটা ধরুন যে আমরা এখানে আজকে হয়তো শেষ করব, কিন্তু এটা চলমান, এটা অব্যাহত থাকবে। আবার সময় সময় আমরা বসবো এই বিভিন্ন বিষয় নিয়ে, আসলে বিশেষ করে লেখাই আজকে যদিও ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আমরা কথা মানে প্রসঙ্গক্রমে বলেছি, কিন্তু লেখা নিয়ে ধরুন যে এখন লেখার যে ফর্ম, লেখার যে স্টাইল, রূপ ইত্যাদি বিষয় নিয়ে ধরুন আমাদের ওই যে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, এখন লেখাটা আসলে কি স্টাইল না রস ইত্যাদি অনেক ব্যাপার আছে। তো এসব শিল্পতাত্ত্বিক কিছু বিষয় আসলে নিয়ে একটু সময় সময় কথা বলার খুব ইচ্ছে আছে, হ্যাঁ। এবং আপনার লেখার ঘরানা, আমি যারা লেখালেখি করেন তাদের সঙ্গে আমার কিন্তু বেশ আলাপ হয়, কখনো কখনো এখনও হয়, আগে তো হয়েছেই। তো আমি ঠিক অন্ততপক্ষে বাংলা ভাষায় ঠিক এই স্টাইলটা কারোর সঙ্গেই আমি মেলাতে পারিনি। হ্যাঁ, কখনো কখনো আমার মনে হয়েছে, জীবনানন্দ দাশের কবিতা সমগ্র আমার অনেকবারই পড়া হয়েছে, কিন্তু আমার কিছু জায়গায় কখনো মনে হয়েছে যে এটা জীবনানন্দ দাশের মতো, পরে আমার মনে হয়েছে হ্যাঁ জীবনানন্দ দাশের সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু তারপর একটা ভাবের একটা যেন মানে এটা যোগসূত্র না, ঠিক ভাবের একটা মিল আছে, কিন্তু আপনারটা আপনার মতোই, জীবনানন্দ দাশের মতো, আর কারোর সঙ্গেই আপনারটা মেলে না। আর এটা একেবারে বিশেষভাবে শুধু ব্যতিক্রম নয়, স্টাইলটা, কবিতার শব্দচয়ন এবং যে ভাব এবং যে নির্মিতি, এটা আমার কাছে বরাবরই মনে হয়েছে এটা শুধু ব্যতিক্রম নয়, বিশেষভাবে ব্যতিক্রম। আমি এই কথাটা বললাম, এটা হলো একান্তই গবেষকগণ কি বলবেন এটা সময়ে ভবিষ্যতে উত্তরকালে হয়তো আমরা জানব, কিন্তু এটা হলো আমার একান্তই ব্যক্তিগত মতামত। তো অসম্ভব এক ভালো লাগা আপনার প্রতি বরাবরই ছিল, এবং এটা লেখাকে কেন্দ্র করেই, আপনার কবিতাকে ভালোবেসে। এবং আপনি 2013 সালে যখন একদিন বলছিলেন যে গল্পে হাত দিয়েছেন বা গল্প লিখছেন, একটা গল্প আপনি প্রায় মুখস্থই বলে যাচ্ছিলেন 2-3 পৃষ্ঠার মতো, ও আমার শুনে গল্প আমি খুঁজে নিয়েছিলাম, কিন্তু ওখানেও আমি কবিতার ঘ্রাণ পাচ্ছিলাম, প্রতিটা শব্দে, বয়নে, বুননে, প্রতিটা বাক্যে, হ্যাঁ, যেন কাব্যিক এক ভাষায় শব্দে আপনি গল্পটার বুনন মানে নির্মাণ করছিলেন। তো এরকম মনে হয়েছে। তো
কচি ভাই, আজকে অনেক দিন পর আসলে আপনার সঙ্গে একটু মুখোমুখি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাকে অশেষ ধন্যবাদ, অশেষ আপনাকেও ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি। আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।